মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার অষ্টবিংশাধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম কৃষ্ণ কংসকে হত্যা করেছেন। কংসের মৃতদেহ রঙ্গক্ষেত্রেই পড়ে আছে। কংসের মাতা এবং রানীরা বিলাপ করছেন। কেউই কংসের মৃতদেহ সৎকারের উদ্যোগ নিতে চাইছেন না। কংসের মাতার অনুরোধে পিতা উগ্রসেন কৃষ্ণকেই আবেদন করছেন যাতে তাঁর পুত্রের সৎকার করা যায়। কৃষ্ণ যদুবৃষ্ণি কুলের প্রধান শাসক হিসাবে ক্ষমতা গ্রহণ করতে অস্বীকার করে উগ্রসেনকেই রাজমুকুট পরিয়ে দিচ্ছেন। উপস্থিত সকল সংঘমুখ্যরা এবার উগ্রসেনের পিছন পিছন চললেন মৃত কংস রাজার অন্তিম সংস্কার করতে হবে বলে। উগ্রসেনকে রাজা করার আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সারা রাতই প্রায় কেটে গিয়েছিল। কংসের মৃতদেহ তখনও পড়েছিল মল্ল রঙ্গভূমিতে। কৃষ্ণ সহ সমস্ত যাদব বৃষ্ণীরা যখন উগ্রসেনের পিছন পিছন সেই রঙ্গভূমিতে এসে পৌঁছলেন, তখন কেঁদে কেঁদে রমণীকুলের শোকও খানিকটা শান্ত হয়ে গেছে। কেননা তখন রাত পেরিয়ে সকাল হয়েছে, সূর্যের মুখ দেখা যাচ্ছে পূব আকাশে। কৃষ্ণের নির্দেশে যদুমুখ্যরা কংসের মৃতদেহ শিবিকায় তুললেন। শাস্ত্রীয় বিধান অনুসারে কংসের মৃতদেহ বয়ে নিয়ে যাওয়া হলো যমুনার তীরে। সেখানে মৃত্যুকালীন চিতাগ্নিতে কংসের মরদেহ ভস্মীভূত হল। বৃষ্ণি অন্ধকরা যমুনায় নেমে কংসের উদ্দেশ্যে জলতর্পণ করলেন। মথুরায় কংসের অত্যাচারের অধ্যায় শেষ হল। যাদব বৃষ্ণীরা উগ্রসেনকে সামনে রেখে মথুরায় প্রবেশ করলেন। মহারাজ উগ্রসেন মথুরার রাজ পদবি ধারণ করে সঙ্গরাষ্ট্রের ভার নিলেন পূর্বের মতো। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, মথুরা থেকে কংসের ভয়ে শিশু কৃষ্ণের নির্বাসিত হওয়া থেকে আরম্ভ করে কংসধ্বংস পর্ব পর্যন্ত এবং মথুরায় কৃষ্ণের পুনর্বাসন, এই সময়টুকু কৃষ্ণ জীবনের একটা বড় অধ্যায়। এই অধ্যায়ের শেষে কৃষ্ণ শুধু এক অতিমানসিক ক্ষমতার উৎস হিসেবেই বিবেচিত হননি। এই অধ্যায় তাঁকে সেই সময়ের সবচেয়ে বড় কূটনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছে। সে নেতৃত্ব এতটাই তাঁর স্বমহিমায় উজ্জ্বল যে এখানে তাঁর রাজা হওয়াটা একেবারেই বড় কথা নয়। তিনি রাজকর্তা, কিং মেকার। যযাতি অভিশাপ দিয়েছিলেন যদুবংশীয়রা কখনো রাজা হতে পারবে না। সেটা ঐতিহাসিক দিক থেকে বাস্তব সত্য, কারণ মথুরা সুরসেন অঞ্চলে সংঘ শাসনতন্ত্রের নিরিখে এমনিতেই কেউ রাজা হতে পারতেন না। শুধুমাত্র সংঘমুখ্যদের প্রশাসনিক কর্মচালনার জন্য একজন রাজপদবি ধারণ করতেন মাত্র। মহারাজ উগ্রসেন সেই রাজ শব্দোপজীবী প্রধান, যিনি কৃষ্ণের আনুকূল্যে এই পদবি লাভ করছেন। রাজকর্তা হিসেবে নিজের প্রভাবে কৃষ্ণ যদু, বৃষ্ণি, অন্ধ, কুকুর সমস্ত সংঘচারী মানুষজনকে উগ্রসেনের ছত্রছায়ায় এনে ফেলেছেন। এরা সবাই কংসের অত্যাচারে ভয়ে বিদেশে চলে গিয়েছিলেন। কৃষ্ণের কূটনৈতিকতায় তাঁরা আশ্বস্ত হয়ে একত্রিত হলেন মহারাজ উগ্রসেনের অধীনে। ফলে পশ্চিম ভারতে মথুরা সুরসেন অঞ্চলের সংঘরাষ্ট্র তৎকালীন দিনের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে পরিগণিত হল। তবে কিনা কংসবধের পর কৃষ্ণ যে মথুরাপুরীর রাজনৈতিক প্রধান হিসেবে আবিষ্কৃত হলেন, তখনও কিন্তু তাঁর এবং সংগঠিত রাষ্ট্রের বিপদ কাটেনি। কারণ এই তো কেবল কংস মারা গেছেন, কিন্তু যাঁর পোষণ এবং পরামর্শে তিনি দুর্দম্য হয়ে উঠেছিলেন, সে মগধরাজ জরাসন্ধ এখনো বেঁচে আছেন। সবচেয়ে বড় কথা হলো কংস তাঁর জামাই। জরাসন্ধ তখনও জামাইয়ের মৃত্যু সংবাদ পাননি। আর ঠিক সেই জন্যই সামান্য একটু সময় এসে গেল কৃষ্ণের হাতে। এদিকে মনে রাখতে হবে, কৃষ্ণ যখন কংসের ডাকে অক্রূরের সঙ্গে মথুরায় এলেন, তখন বৃন্দাবনের প্রধান প্রধান গোপেরা নন্দরাজার সঙ্গে দধি দুগ্ধের নজরানা নিয়ে এবং অবশ্যই লাঠিসোঁটা নিয়ে কৃষ্ণের পিছন পিছন এসেছিলেন। কৃষ্ণ তাঁদের মথুরার প্রান্তদেশে রেখেই বেরিয়ে পড়েছিলেন কংসবধের উদ্দেশ্যে। কংসবধ হয়ে গেলে কৃষ্ণ যেমন পিতা বসুদেবের সঙ্গে দেখা করেছেন, তেমনি বসুদেবের সঙ্গে দেখা হয়েছে গোপরাজ নন্দেরও। তিনি বসুদেবের ঘনিষ্ঠ বন্ধু। উগ্রসেন যখন রাজা হয়ে গেলেন এবং কংসের শ্রাদ্ধ শান্তিও মিটে গেল,
তখন কৃষ্ণ দাদা বলরামকে নিয়ে নন্দরাজের কাছে গেলেন। নন্দগোপের বাড়ি ফেরার সময় এসে গেছে। আর কতকাল তিনি এই ঐশ্বর্য ভূমিতে থাকবেন? কৃষ্ণ বলরাম শাস্ত্র নেত্রে জড়িয়ে ধরলেন নন্দকে, যেন একবারও নন্দের মনে না হয় যে বসুদেব দেবকীর আদরে কৃষ্ণ তাঁর পিতৃত্বে সংশয় করছেন। সেইভাবেই কৃষ্ণ নন্দকে বললেন, আপনি এবং জননী যশোমতী যেভাবে আমাদের লালন পোষণ করেছেন তা শুধু পিতামাতাই করে থাকেন, কেননা নিজের চাইতেও আত্মজ সন্তানদের ভালোবাসেন বলেই আপনাদের কাছে এই ব্যবহার আশ্চর্য নয়। আমরা দেবকী বসুদেবের ঔরস পুত্র হতে পারি, কিন্তু আমাদের আসল পিতামাতা আপনারাই। কারণ যে সময় পিতৃমাতৃ বিরহিত শিশুদের আপনারা পোষণ পালন করেছেন, তাতে পিতামাতার দায়টুকু আপনারাই পালন করেছেন। কৃষ্ণ এবার বিদায় দিয়ে বললেন, আপনাকে তো ফিরতে হবে এবার। আমার আত্মীয় বন্ধু স্বজন যারা আমার ওপর স্নেহ প্রেমে ক্লিষ্ট হয়ে থাকবেন, তাদের বলবেন এখানে আমাদের সুহৃদ স্বজনদের সুখ বিধান করেই আমি ফিরে আসবো ব্রজে, সবার সঙ্গে আবার দেখা হবে। আমরা জানি কৃষ্ণ কথা রাখতে পারেননি। ভগবদ্ গীতায় তিনি ভগবানের মতো বলেছিলেন, আমাকে যে যেভাবে ভজনা করবে আমি তাকে সেইভাবেই ভজনা করি। কিন্তু এই সেই ব্রজভূমি যেখানে প্রত্যেকটি ভালোবাসার কাছে তিনি হেরে গেছেন, একটা কথাও তিনি রাখতে পারেননি। নন্দরাজ মথুরাপুরীতে কৃষ্ণের বর্ধমান প্রতিপত্তির একমাত্র সাক্ষী। তিনি একমাত্র বুঝে গেলেন যে ইচ্ছে থাকলেও কৃষ্ণের আর ফেরা হবে না। যে শিশুটিকে তিনি নিজের হাতে কোলে করে এনে যশোদার কোলে দিয়েছিলেন, তাকে শেষবারের মতো জড়িয়ে ধরে চোখের জল ফেললেন নন্দরাজ। ফিরে এলেন ব্রজে, চোখের জল ফেলতে ফেলতেই। নরপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার। মহাভারতের কথা অমৃত সমান। প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে ভালো ভাবা, ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করা। এই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। কৃষ্ণ হাতে যেটুকু সময় পেলেন তা কেটে গেল নিজের পারিবারিক এবং সামাজিক ইতিকর্তব্যতা স্বার্থেই। পিতা বসুদেব যতদিন নন্দগোপের ঘরে পুত্রকে রেখেছিলেন ততদিন এসবের দরকার পড়েনি। কৃষ্ণ এতদিন মানুষ হচ্ছিলেন গোপজনের সংস্কারে, দধি দুগ্ধ নবনীতের সঙ্গে রাখাল ব্রজবধূ এবং তাঁর সঞ্চারপুত ব্রজভূমির মুক্ত সংস্কারে। কিন্তু যেই না তিনি মথুরায় এলেন, প্রাথমিক সমস্যাগুলিও মিটে গেল। অমনি শান্ত সামাজিক বসুদেবের মনে হলো পুত্রের ব্রাহ্মণ্য সংস্কারগুলি সম্পন্ন করা দরকার। প্রথম জীবনে নির্বাসিত পুত্রের প্রতি যিনি কোনো স্নেহ কর্তব্য করতে পারেননি, আজ মথুরার সামাজিক পরিবেশ তাঁকে শুষ্ক কর্তব্যে নিয়োজিত করেছে। তিনি ব্রাহ্মণ পুরোহিত ডেকে পুত্রের ব্রাহ্মণ্য সংস্কার অর্থাৎ উপনয়নের ব্যবস্থা করলেন। বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ এবং রৌহিণেয় বলরাম আজ ব্রাহ্মণ্য সংস্কারে যথাবৎ যদুবংশের ক্ষত্রিয় হলেন। ব্রজভূমির সরলা গোপীরা তাঁদের ভালোবাসার জনের দশা দেখে টিপ্পনি কেটে বলবেন, কালে কালে আর কত কি দেখিব, ভেক হলো পশুরাজ। ব্রজভূমির সহজা প্রীতিতে একথা বলাই যায়, কিন্তু বসুদেব অথবা কৃষ্ণের দিক থেকেও ব্যাপারটা বুঝতে হবে। কৃষ্ণ এখন বৃন্দাবনের মাধুর্য ভূমি থেকে মথুরার ঐশ্বর্য ভূমিতে প্রবিষ্ট। যে সমাজে তিনি থাকবেন সেই সমাজের রীতিনীতি সংস্কার আত্মসাৎ না করলে তত্রত্য জনের আস্থা থাকে না। আর বসুদেবও ভাবলেন বুঝি, ব্রজভূমির রাখাল মেলায় থেকে থেকে কৃষ্ণ বলরামের লেখা পড়া কিছুই অভ্যাস হয়নি। অতএব তিনি উপনয়ন দিলেন পুত্রদের। তাঁরা এবার গুরুগৃহে বিদ্যাভ্যাস করতে যাবেন সান্দীপনী মুনির কাছে। ব্রজভূমির সহজ মধুর ভাবে কৃষ্ণকে বুঝি এমন বলাই যায় যে তিনি ভেক থেকে পশুরাজ হয়েছেন। অন্যদিকে মথুরাপুরীর সামাজিকতায় বসুদেবের দিক থেকেও এই ব্রাহ্মণ্য সংস্কার প্রাপণীয় ছিল। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, যারা কৃষ্ণের পরম ভগবত্তায় বিশ্বাসী তাঁদের ভাবনাটা লিখেছে বিষ্ণু পুরাণ। আশ্চর্যের ব্যাপার হলো, যিনি স্বয়ং ব্রাহ্মণ্য দেব বলে স্তুত হন
তাঁর আবার ব্রাহ্মণ্য সংস্কার? বিষ্ণু পুরাণ বলছে, কৃষ্ণ যতই ভগবত্তার স্বরূপে চিহ্নিত হন, তিনি এই ধরাধামে জন্মে মনুষ্য শরীর ধারণ করেছেন। অতএব মানুষের ধারাতেই তাঁকে চলতে হবে। তিনি ইচ্ছে করে এই কর্তব্য সাধন স্বীকার করেছেন, যাতে মানুষ সামাজিক কর্তব্যগুলিকে লঙ্ঘন না করে। পুরাণ বলেছে, তিনি সর্ববিদ্যা সম্পন্ন হওয়া সত্ত্বেও, অখিল জ্ঞানমূর্তি হওয়া সত্ত্বেও জাগতিক কর্তব্যের ঊর্ধ্বে উঠে কাজ করেন না। নিজের আচারের মাধ্যমে তিনি জগৎকে শেখান যে তুমি যত বড় জিনিয়াসই হও না কেন, তোমাকে পিতামাতার কথা শুনে স্কুলে যেতে হবে। অতএব কৃষ্ণ বলরাম এবার গুরুগৃহে গেলেন সান্দীপনী মুনির আশ্রমে। সান্দীপনী মুনি কাশীর লোক, কিন্তু তিনি থাকেন অবন্তীতে। অবন্তী পরবর্তীকালে মালব রাজ্য বলে চিহ্নিত এবং এর রাজধানী ছিল শিপ্রা নদী তীরের উজ্জয়িনী শহর, ভবিষ্যতে বিক্রমাদিত্যের দেশ। যাই হোক, কৃষ্ণ বলরাম মথুরা ছেড়ে মোটামুটি মধ্যদেশে চলে এলেন গুরুগৃহে শিক্ষা গ্রহণের জন্য। এখানে তাদের সম্পূর্ণ বেদ বেদাঙ্গ পড়তে হয়েছে এবং সেটা তো পরম্পরা। কিন্তু হরিবংশ ঠাকুর জানাচ্ছেন, কৃষ্ণ যেটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করছেন সেটা হলো বিভিন্ন অস্ত্রবিদ্যার কৌশল, বিশেষত ধনুর্বেদ। আসলে সান্দীপনী মুনি ছিলেন প্রধানত অস্ত্র শিক্ষার গুরু। পিতা বসুদেব ভেবেছিলেন রাখালের মেলায় চিরকাল থেকে কৃষ্ণ বুঝি শুধুই মল্লবিদ্যা শিখেছেন, অতএব তাঁর অস্ত্রের পাঠ দরকার। অতএব সেই জন্যই সান্দীপনী মুনির কাছে আসা। কৃষ্ণ বলরামের এই সম্পূর্ণ শিক্ষাক্রমের সবচেয়ে যেটা আশ্চর্য, যেটা সমস্ত পুরাণ এক বাক্যে বলেছে, সেটা হলো কৃষ্ণের মেধা। এই অমানুষী মেধার জোরে মাত্র 64 দিনের মধ্যে কৃষ্ণের বেদবিদ্যা, অস্ত্রবিদ্যা সব লাভ হয়ে গেল। অসাধারণ মেধা তো বটেই, আবার একথাও সত্যি যে সাধারণ জনের সামনে আদর্শ স্থাপনের জন্যই কৃষ্ণের মতো অতি মানুষও গুরুকরণ করলেন। অখিল গুরু হয়ে তিনি গুরুগৃহে থাকলেন শিষ্যের ভাবে, ভৃত্যের মতো। কিন্তু মাত্র 64 দিনে সব বিদ্যা? এর জন্য যে অমানুষী গ্রহণ ক্ষমতা লাগে তা কৃষ্ণের এমনিতেই ছিল। শিক্ষা শেষ করে কৃষ্ণ যখন গুরু দক্ষিণা দিতে চাইলেন, তখন গুরু বললেন, আমার একটি মাত্র পুত্র হয়েছিল, আমি তাকে নিয়েই তীর্থযাত্রায় বেরিয়েছিলাম। সেই সময় একদিন প্রভাস তীর্থে স্নান করার সময় আমার ছেলেটিকে টেনে নিয়ে গেল একটি জলজন্তু। তুমি যদি আমার সেই মৃত পুত্রটিকে এনে দাও, তাহলেই আমি মনে করি আমাকে শ্রেষ্ঠ গুরু দক্ষিণা দেওয়া হবে। কৃষ্ণ সম্মত হলেন এবং গুরুপুত্রের খোঁজে প্রথমেই সমস্ত জলের আকর লবণ সমুদ্রের জলে প্রবেশ করলেন। কৃষ্ণের প্রভাব বুঝে সমুদ্র শরীর ধারণ করে কৃষ্ণের সামনে প্রাঞ্জলি হয়ে দাঁড়ালেন। কৃষ্ণ তাকে গুরুপুত্রের খবর জিজ্ঞাসা করলে সমুদ্র বললেন, এ ব্যাপারে আমার কোনো দায় নেই কৃষ্ণ, আমি তোমার গুরুপুত্রকে হরণ করিনি। পঞ্চজন নামে এক অসুর যে শঙ্খের রূপ ধারণ করে থাকে, সেই সান্দীপনী মুনির ছেলেকে হরণ করেছে। কৃষ্ণ সঙ্গে সঙ্গে অসুর পঞ্চজনের গৃহে পৌঁছলেন এবং তাকে মেরেও ফেললেন। কিন্তু সেখানে তার গুরুপুত্রের হদিশ পাওয়া গেল না। তবে এই পঞ্চজনের ঘরেই একটা বড় লাভ হলো কৃষ্ণের। তিনি অসুরকে মেরে তার ঘরে পেলেন সে মহাশঙ্খ, যার নাম পাঞ্চজন্য। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা 29 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান। প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।